আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী। আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম 1 নাম্বার থেকে সেক্টর নাম্বার 5 পর্যন্ত। আশা করি সেটা ভালো লেগেছে এবং ভালো লাগলে আসেন আজকের সেক্টর যেটা বাকি আছে সেক্টর নাম্বার 6 থেকে 11 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব এবং এই সেক্টরগুলোর সেক্টর কমান্ডার, সেক্টরগুলো কোথায় ছিল, সেক্টরগুলোর সদর দপ্তর কোথায় ছিল, সব বিষয় নিয়ে আলোচনা করব। মনে করিয়ে দিচ্ছি আমাদের মুক্তিযুদ্ধে 11টা সেক্টর ছিল। 11ই এপ্রিল 1971 এই 11টা সেক্টরে সারা দেশকে ভাগ করা হয় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে। পাশাপাশি যুদ্ধে ছিল 64টা সাবসেক্টর। যারা প্রথম ভিডিওটা বা এটা প্রথম পর্বটা দেখেননি, ডিসক্রিপশনে লিংক দেয়া আছে, তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো আসেন আজকের যে সেক্টরটা নিয়ে আমরা কথা বলবো, সেক্টর নাম্বার 6। এই সেক্টর নাম্বার 6 এখানে দেখেন 6 নাম্বার সেক্টর 6, এইটার উপরে যদি একটু রস্যুকার দিয়ে দেই এই কারটা, তাহলে হয়ে যায় রস্যু। রস্যু দিয়ে কি হয়? রস্যু দিয়ে হয় উপর, উপর, অর্থাৎ 6 নাম্বার সেক্টর সবার উপরে। মানে কি, বাংলাদেশের এই যে প্লেন অংশটা আছে, এই প্লেন অংশটা বাদ দেওয়ার পরে উপরে যে জায়গাটা আমরা পাই, এই জায়গাটা হলো মুক্তিযুদ্ধের 6 নাম্বার সেক্টর। এই জায়গাটা হলো মুক্তিযুদ্ধের 6 নাম্বার সেক্টর। তো উপরের যে প্লেন অংশটা আছে, এই প্লেন অংশটা বেসিক্যালি কোন জায়গা? প্লেন অংশটা বেসিক্যালি হলো আমাদের রংপুর বিভাগ। এক কথায় বললে রংপুর বিভাগ। তো এখন একটা গল্প বলি আপনাদেরকে, যাতে এইটা কখনো ভুলে না যান। সেই গল্পটা হলো, আমাদের দেশটা হলো নিম্নভূমি, একেবারে সাগরের পারে, বঙ্গোপসাগরের পারে। এই জন্য আবহাওয়াবিদরা বারবার বলে যে একটু যদি উষ্ণতা বাড়ে, সাগরের পানি বাড়ে, নিম্ন অঞ্চল ডুবে যাবে। তো নিম্ন অঞ্চল ডুবে যাওয়ার ভয়ে মানুষজন কই যাবে? উপরের দিকেই তো গিয়ে ঘরবাড়ি বানাবে। তো নিম্নভূমি ডুবে যাওয়ার ভয়ে উপরে গিয়ে ঘরবাড়ি বানাবে, মানে কি, উপরে বাসা বানাইতে হবে। তো উপরে কি করবে? উপরে কি করবে? বাসা বানাবে। উপরে বাসা মানে হলো, এই বাসা মানে হলো উইং কমান্ডার খাদেমুল বাসার। উইং কমান্ডার খাদেমুল বাসার কোথায়? উপরের দিকে। উপর মানে কি? উতে 6 নাম্বার সেক্টর, সেক্টর নাম্বার 6। এই উপরের উকারটা বাদ দিলে সেক্টর 6 পেয়ে যাবেন। সেক্টর 6 উপরে বাসা, বাসা মানে হলো বাসার, উইং কমান্ডার খাদেমুল বাসার। আর উপরের জেলা কি? জেলা হলো রংপুর ও দিনাজপুর জেলা, যেটাকে বৃহত্তর রংপুর দিনাজপুর বলা হয়। সেইগুলো ভেঙেই আমাদের ওই বিভাগটা হয়েছে এবং ওই জেলাগুলো এখানে আসছে। তো এখানে কারা আছে একটু বলার জন্য বলে দেই। দিনাজপুর, এরপরে আছে আমার রংপুর, এরপরে আছে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই জেলাগুলোকে। ওকে, এটা সহজে মনে রাখতে চাইলে আপনি মনে রাখতে পারেন বাসায় রং করেছি, উপরের দিকে বাসা বানিয়ে রং করে রেখেছি, অর্থাৎ রংপুর বিভাগ এবং উপরে। আর বাসা মানে খাদেমুল বাসার। এখন আসেন এইটার, এই সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? এই সেক্টরের সদর দপ্তর ছিল পাটগ্রাম। পাটগ্রাম জায়গাটা লালমনিরহাটে আছে। তো এটা একটা ছিটমহলও আছে এখানে, দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল। লালমনিরহাটের এই পাটগ্রামে আছে দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল। এটা হলো বাংলাদেশের বৃহত্তম ছিটমহল। 162টা ছিটমহল বিনিময় হয়েছে ভারতের সাথে। তখন এইটা কিন্তু বিনিময় হয় নাই, কারণ এইখানে যাতায়াতের আগে থেকেই রাস্তা ছিল এবং এটার জন্য যে রাস্তাটা ব্যবহার করা হয় যাওয়া আসার জন্য, তার নাম হলো 3 বিঘা করিডোর। করিডোর মানে এমন একটা রাস্তা যেই রাস্তা দিয়ে এক দেশ তার এক অংশের সাথে অপর অংশের যোগাযোগ রক্ষা করতে পারে, সেটাকে বলা হয় করিডোর। তো বাংলাদেশের এই করিডোরটা থাকার কারণে এই ছিটমহলটার আলাদা করে আগে থেকেই আমাদের যাতায়াত ছিল দেখে বিনিময় করা লাগে নাই। এইটা বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল আছে পাটগ্রামে। আর এই পাটগ্রাম, এইখানে দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলটা। তো মনে রাখবেন কেমনে? ঘর উঠাইলে উপরে, যখন ঘর উঠাবেন, ঘরের উপরে কি দেওয়া লাগে? উপরে, ঘরের উপরে পাট কাঠি দিয়ে উপরে যাতে বৃষ্টির পানি না পড়ে এটা দিয়ে বেড়া দেওয়া থাকে। আগের দিনে পাকের ঘরটরে এগুলা দেওয়া হতো। তো অথবা মনে রাখতে পারেন পাট কাঠির মতো শুকনা লোকজন উপরের দিকে উড়ে যাচ্ছে। ওকে, যেভাবে আপনি মনে রাখেন। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। নেক্সট আসেন আমরা আলোচনা করব সেক্টর নাম্বার 7 নিয়ে। এটা একেবারে চমৎকার মজা করে আমরা পড়বো, এটার জীবনেও ভুলবেন না। কিভাবে? সেক্টর নাম্বার 7, সেক্টর নাম্বার 7-এর কথা যদি আমরা বলি, সেক্টর নাম্বার 7 হলো আমাদের রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ কেন বিখ্যাত? সবাই জানে রাজশাহী বিভাগ আম কাঁঠালের জন্য বিখ্যাত। তো আমের জন্য বেসিক্যালি রাজশাহী বিভাগ সবচেয়ে বেশি বিখ্যাত। তো যেই এলাকায় আম বেশি, ওই এলাকায় নানা বাড়ি হলে কেমন হয়? আমওয়ালা এলাকায় মনে করেন আপনার নানু বাড়ি,
এবং আমরা আলোচনা করছি সেক্টর নাম্বার 7 নিয়ে। সেক্টর নাম্বার 7-এর 7 মানে কি? 7 মানে হলো সপ্তাহের সপ্তম দিন। এক সপ্তাহে কয় দিন থাকে? 7 দিন। সপ্তম দিন, আগে তো আমাদের সময় স্কুল বন্ধ হতো শুধুমাত্র একদিন, শুক্রবার দিন স্কুল বন্ধ ছিল। ওই সপ্তাহের সপ্তম দিনে শুক্রবার দিনে আমরা নানা বাড়ি দৌড়ে চলে যেতাম। যাদের নানা বাড়ি কাছে সকালে যেতাম, আবার বিকেলে চলে আসতাম, এসে পরদিন স্কুল ধরতাম আবার। তো আপনি সপ্তাহের সপ্তম দিন কোথায় যাবেন? নানু বাড়ি। নানু বাড়ির নানু মানে কি? নানু বাড়ির নানু মানে হলো মেজর নাতে নাজমুল হক আর নুতে নুরুজ্জামান। নাতে নাজমুল হক, নুতে নুরুজ্জামান। এখানে একটা কথা বলি, আপনার নানা বাড়ি কেমনে পাইলেন? নানা বাড়ি পেলেন হলো একজন কাজীর মাধ্যমে, অর্থাৎ কাজী বিয়ে পড়াইছে দেখেই তো আপনার বাবা মায়ের বিয়েটা হইছে। এই কাজী শব্দটা লেখার কারণ কি? কারণ হলো আমাদের যে 3 নাম্বার সেক্টরটা ছিল, ওই সেক্টরেও একজন সেক্টর কমান্ডারের নাম আমরা বলেছিলাম সেক্টর কমান্ডার মেজর নুরুজ্জামান। তো একজন হলো মেজর নুরুজ্জামান আর ওনার নাম হলো মেজর কাজী নুরুজ্জামান, দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। তো এইখানে আমরা বলছিলাম সাতিনু। সাতিনু মানে সাথে শফিউল্লাহ আর নুতে নুরুজ্জামান। তো এই নুরুজ্জামান শুধু নুরুজ্জামান, ওনার বিয়ে শাদী হয় নাই, উনি একলাই সিঙ্গেল নুরুজ্জামান। আর এইদিকে নানুবাড়ির যে নুরুজ্জামান, ওনার সাথে কাজী আছে, অর্থাৎ উনি হলো কাজী নুরুজ্জামান। তো নানুবাড়ি মানে নাজমুল হক এবং নুরুজ্জামান। এখন আসেন এই সেক্টরটা কোনটা ছিল? এক কথায় বললে এই সেক্টরটা ছিল আমার রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের কিছু জেলা আগে পিছে আছে, সেটা আমি কোনো বড় পার্থক্য না, শুধু মনে রাখবেন রাজশাহী বিভাগ। তো এখন রাজশাহী বিভাগে কি আছে? বৃহত্তর রাজশাহী, বগুড়া ও পাবনা জেলা, ব্যাস এতটুকু। আর এইখানে আমার একটা স্পেসিফিক জেলা হলো জেলা নাম্বার বগুড়া। তো বগুড়া মুক্তিযুদ্ধের সময় কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, এটা পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ একটা টপিক। বগুড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সেক্টর নাম্বার ছিল 7। বগুড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সেক্টর নাম্বার ছিল 7। এবং এই বর্ডারটা ঠিক হয়েছে মূলত ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকাকে বাদ দিয়ে, অর্থাৎ এই বরাবর ঢুকছে আমাদের ব্রহ্মপুত্র জেলা, মানে ব্রহ্মপুত্র নদ, এবং এই ব্রহ্মপুত্র নদটা কুড়িগ্রাম জেলায় ঢুকছে। ব্রহ্মপুত্রের এই পাশে অন্য সেক্টর, আর এই পাশে এই সেক্টর নাম্বার 6 এবং 7। এখন আসেন এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর তরগ না, এটা তরঙ্গপুর। তরঙ্গপুর মানে কি? তরঙ্গপুর মানে হলো ভারতের একটা এলাকা তরঙ্গপুর। তো এই তরঙ্গ শব্দটা মনে রাখবেন, তরঙ্গ মানে হলো বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ মানে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ শব্দের বাংলা হলো বেতার তরঙ্গ। নানাবাড়ি আমরা আগে গেলে তখন কিন্তু আমরা নানাবাড়িতে গিয়ে আমরা টিভি দেখতে পারতাম না, তখন এরকম কম্পিউটার ছিল না, স্মার্টফোন ছিল না। আমরা বেতার তরঙ্গে, অর্থাৎ বড় বড় ট্যান্ডেস্টার বলতো রেডিও, ওইগুলাতে গান শুনতাম, নাটক শুনতাম, এবং গরমের দিনে রাস্তাঘাটে বসে বসে ওই ট্যাপগুলো আমরা বাজাইতাম, ওই ট্যান্ডেস্টার। তো ওই জিনিসটাকে বলা হয় বেতার তরঙ্গ। নানাবাড়ি কি আছে? বেতার তরঙ্গ বা তরঙ্গপুর। দেখেন, আর ভুলবেন না আশা করি ইনশাল্লাহ। নেক্সট আসেন আমাদের পরেরটা। পরের যে টপিকটা সেটা হলো আমাদের সেক্টর নাম্বার 8। 8 মনে রাখা আরো সহজ। 8-এর এমন একটা গল্প বলবো, আর জীবনেও সেক্টর নাম্বার 8 ভুলবেন না। গল্পটা হলো এরকম, এখন আমরা 1 টাকায় যদি কোনো জিনিস কিনি, সেক্টর নাম্বার 8 নিয়ে আমরা কথা বলছি। আমরা ছোটবেলায় শুনছি একজন খুবই গুরুত্বপূর্ণ শাসকের নাম মুঘল সুবাদার শায়েস্তা খান। এই শায়েস্তা খানের সময় বলা হয় যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার সময়? শায়েস্তা খানের সময়। তো এখন এই শায়েস্তা খান কি করছে? ওনার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই কথা শোনার পরে এক বন্ধু বলতেছে যে এখনো যদি 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত তাহলে বিপদটা কি হতো? আপনি ধরেন 15 টাকা দিয়ে একটা জিনিস কিনতে গেছেন, 15 টাকা দেওয়ার পরে দোকানদার বললো জিনিসের দাম 14 টাকা, আর বাকি 1 টাকার বদলে একটা চকলেট নিয়ে যান। তো যদি এটা শায়েস্তা খানের যুগ হতো তাহলে বলতে 1 টাকার পরিবর্তে 8 মণ চাল নিয়ে যান, কেমন হতো? একটা চকলেট তো পকেটে করে নিয়ে আসছেন, 8 মণ চাল কি আনা যেত? মাথায় করে আনা লাগতো। যাই হোক, ওই গল্পটা মনে রাখতে গিয়ে আমরা বললাম, এই গল্পটা যাকে আমরা শোনাচ্ছিলাম, শুনে সে বলছে ও 8 মণ মানে কি? ও 8 মণ চাল আনা লাগতো তাহলে 1 টাকার বদলে? হ্যাঁ, এই ও মানে হলো মেজর আবু ওসমান চৌধুরী। মেজর আবু ওসমান চৌধুরী, এই হলো ও। একটা সেক্টর কমান্ডারের নাম আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সেক্টর কমান্ডার নাম হলো এম.এ. মঞ্জুর। এই মন মানে হলো মঞ্জুর, মন মানে হলো মঞ্জুর। ও 8 মণ।
ও 8 মন, ব্যাস শেষ, এতটুকুই। ও 8 মন মানে হলো মেজর আবু ওসমান এবং মন মানে হলো মঞ্জুর। এখন আসেন এই এলাকাটা কোথায় ছিল। এলাকার জেলাগুলোর নাম যদি মনে রাখতে চান খুবই সিম্পল, খুবই সিম্পল। শুধু একটা কথা বলি, এটা শুরু কোথায় হয়েছে তাহলে আপনি জানতে পারবেন। শুরুটা হয়েছে এই বরাবর যে বর্ডারটা আছে এখানে, প্রথম জেলাটা হলো কুষ্টিয়া। আর কুষ্টিয়া বাংলাদেশের এমন একটা জেলা যেটা বিখ্যাত হলো গাজার জন্য। এখানে 26টা গ্রাম আছে, যেই 26টা গ্রামে গাজার চাষ হয়, এই জন্য ওদেরকে গোল্ডেন ভিলেজ বলা হয়। কুষ্টিয়ায় আছে লালন শাহের আখড়া, সেইখানে এই গাজার সেবনও হয় কম বেশি। তো যখনই আমরা এই গল্পটা কাউকে শোনাবো যে এই বাংলাদেশে একসময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত, সে বলবে এই গাজাখুরি গল্প আর কত, এখন তো 1 কেজি চাল কিনতে 75 টাকা লাগে। সো সে এটাকে গাজাখুরি গল্প বলবে, বিশ্বাস করবে না। তাই সেই গাজাখুরি গল্পের সূচনা কুষ্টিয়া থেকে শুরু করে তাকে আমি গল্প শোনাইতে শোনাইতে একেবারে সুন্দরবন পর্যন্ত নিয়ে আসছি। সুন্দরবন পর্যন্ত নিয়ে এসে বাঘ দেখে তার নেশা কেটে গেছে। বাঘ মানে কোথায় থাকে? সাতক্ষীরায় আছে সুন্দরবন। এই সাতক্ষীরার অংশবিশেষ পর্যন্ত, কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত, আর এদিকে বাগের হাট, এই বর্ডার পর্যন্ত, এবং আমাদের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, এইগুলার কিছু অংশবিশেষ, এইটা নিয়ে গড়ে উঠছিল আমাদের সেক্টর নাম্বার 8। তো সহজে মনে রাখলে ওইদিকে কুষ্টিয়া, এইদিকে হলো সাতক্ষীরা, আর এইদিকে বাগেরহাটের অংশবিশেষ, আর এইদিকে আমাদের আছে জেলা গোপালগঞ্জ, গোপালগঞ্জের উপরের জেলা আছে ফরিদপুর, আর হলো রাজবাড়ী। তো বলা হয় যে আগের দিনে গোপাল মানে একজন হিন্দুর নাম, আর একজন হলো ফরিদ মুসলমানের নাম। এই গোপাল ফরিদের মধ্যে যখন মিলমিশ ছিল তখন তারা এই অঞ্চলে রাজার হালে বসবাস করত। এই গল্পটা সেই সময়কার গল্প। গোপাল এবং ফরিদ যখন বন্ধু ছিল তারা রাজার হালে মানে রাজবাড়ী বসবাস করত। আর এই মাথার কথা আমরা বলে দিয়েছি যে কুষ্টিয়া এবং সাতক্ষীরার কথা। এছাড়া এখানে উল্লেখযোগ্য আরেকটা জেলা আছে যশোর জেলা। যশোর একসময় একটা মিউনিসিপ্যালিটি ছিল, অর্থাৎ আপনার পৌরসভা ছিল। তো অন্যতম একটা গুরুত্বপূর্ণ জেলা। যশোরে বাংলাদেশের একটা এয়ারবেজ আছে এবং বিমান বাহিনীর আপনার ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো এই সব কিছু ভুলে যেয়ে আপনি যদি এখানে তাকান, বৃহত্তর কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং খুলনা অঞ্চলের অংশবিশেষ। খুলনার অংশবিশেষের মধ্যে একটা পড়ছে আপনার এই সাতক্ষীরার কিছু অংশ। ব্যাস এতটুকু হলো আমার সেক্টর নাম্বার 8। এখন সেক্টর নাম্বার 8-এ আমরা যার গল্প বললাম তার নাম শায়েস্তা খান। শায়েস্তা খান কেমন ছিল? মানুষের জন্য কল্যাণকর ছিল না অকল্যাণকর? উপকারী ছিল। তো যারা মানুষের কল্যাণ করে তাদের বলা হয় কল্যাণী। এই গল্পটার আমাদের নায়ক যিনি, তিনি হলো কল্যাণী। এই কল্যাণী নামে জায়গাটা ছিল ভারতের একটা জায়গা। এটা ছিল এই সেক্টরের সেক্টর সদর দপ্তর। এই সেক্টরের সেক্টর সদর দপ্তর। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এরপরে বোধহয় না এটা পড়তে হবে আপনাকে, আর বোধহয় এটা পড়তে হবে না, ইনশাল্লাহ একবারেই আপনি শিখে যাবেন। নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা বলবো সেক্টর নাম্বার 9। এটা আরো ইজিলি মনে রাখতে পারবেন। সেক্টর নাম্বার 9 যেটা আছে, সেক্টর নাম্বার 9 যেটা আছে এটা শুধু মনে রাখবেন। সেক্টর নাম্বার 9-এ প্রধান জেলা হলো বরিশাল। প্রধান জেলা হলো সেক্টর নাম্বার 9-এর মধ্যে বরিশাল জেলা বা বরিশাল বিভাগ, সহজ কথায় বললে জেলা বিভাগ যেটাই বলি। তো বরিশালটা হলো মূলত, বরিশালও একটা বিখ্যাত অঞ্চল বিভিন্ন কারণে। বরিশালের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল তখন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, আর একটা হলো ভোলা। তো সেক্টর নাম্বার 9 এমন একটা জায়গা যেটা ভোলাই যায় না। কেন ভোলা যায় না? কারণ সেক্টর নাম্বার 9-এ যিনি সেক্টর কমান্ডার, ওনার নাম হলো মেজর আব্দুল জলিল। এই মেজর আব্দুল জলিল উনি এমন একজন সেক্টর কমান্ডার যার কোনো খেতাব নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় সব মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা খেতাব পেলেও মেজর আব্দুল জলিলকে মুক্তিযুদ্ধের পরে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। খেতাব পাওয়া তো অনেক পরের কথা, উনি খেতাবও পায় নাই। কেন? কারণ ওনার চেহারা দেখেই গা জ্বলে গেছে। ওনার চেহারা দেখে খেতাব যারা দিছে ওনাদের গা জ্বলে গেছে যে ওনাকে কিসের খেতাব দিব আমরা। তো যাই হোক, গা জ্বলিল। কাদের গা জ্বলিল? খেতাব দেওয়া লোকজনের গা জ্বলিল। কেন জ্বলিল? 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারকে দেখে যে ওনাকে কোনোভাবেই কি দেওয়া যাবে না, খেতাব দেওয়া নয়। 9 মানে সেক্টর নাম্বার 9, আর গা জ্বলিল মানে হলো মেজর আব্দুল জলিল। আর এইখানে সেক্টরের মধ্যে কি আছে? বরগুনা, পটুয়াখালী, ভোলা, এগুলো হলো প্রধান জেলা। এর বাইরে এই সাতক্ষীরার অংশবিশেষ এটার মধ্যে ছিল। সাতক্ষীরার অংশবিশেষ এটার মধ্যে ছিল। এই কথাই লেখা আছে সেক্টর নাম্বার 9 মেজর আব্দুল জলিল, সাতক্ষীরা, দৌলতপুর সড়ক, খুলনা অঞ্চলের দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল বিভাগ।
খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল বিভাগ। ব্যাস এতটুকুই। সেক্টর নাম্বার 9, 9 জন্য কোনো খেতাব নয়, কারণ তাকে দেখে গা জ্বলিল। এখন গা জ্বলিল মানে কি, মুক্তিযুদ্ধ করে সে পুরাটাই একটা টাক খাইলো। আমাদের দেশে বলে ধরা খাওয়া বা ধোকা খাওয়া, এটাকে বলে টাক খাওয়া। সে কি করলো, একটা টাক ই খাইলো, টাক ই, এইটাই এখানে লেখছে টাকি। তো এটার সদর দপ্তর ছিল টাকি এবং যে জায়গা নাম হলো বসিরহাট। তো টাকি মনে থাকলে বসিরহাট এমনি মনে থাকবে, টাকি বসিরহাট এটার সদর দপ্তর ছিল। তবে এটা পরীক্ষায় আসে নাই কোনোদিন বা আসার মতো গুরুত্বপূর্ণ না, তারপরে মনে চাইলে এটা মনে রাখতে পারেন। নেক্সট আসেন সেক্টর নাম্বার 10 নিয়ে আমরা কথা বলবো। সেক্টর নাম্বার 10 যেটা আছে, সেক্টর নাম্বার 10-এর কোনো সেক্টর কমান্ডার নাই। 10 নৌ সেক্টর, নৌ মানে নদীপথ, নদীপথের জন্য কোনো সেক্টর কমান্ডার রাখা হয়নি। মনে রাখার সহজ উপায় কি, 10-এ কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর 10 হলো আপনার 2 নদী বন্দর ছিল ওই সময় গুরুত্বপূর্ণ, নদী বন্দর এবং সমুদ্র বন্দর। তো নদী বন্দর 2টা কারা কারা, নদী বন্দর 2টা, একটা হলো চাঁদপুর নদী বন্দর আর আরেকটা নদী বন্দর হলো নারায়ণগঞ্জ নদী বন্দর, নারায়ণগঞ্জ নদী বন্দর। আর সমুদ্র বন্দরের কথা যদি বলি, একটা হলো আমাদের মোংলা সমুদ্র বন্দর, একটা হলো আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর। তাহলে 2টা সমুদ্র বন্দর এবং 2টা নদী বন্দরে একযোগে 15ই আগস্ট 1971 নৌ কমান্ডোরা একটা অপারেশন চালিয়েছিল, সেটার নাম অপারেশন জ্যাকপট। এটা পরিচালনা করেছিল নৌ কমান্ডোরা। 2 নদী বন্দর, 2 সমুদ্র বন্দর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মোংলা, চট্টগ্রাম। এবং এই নৌ সেক্টরের যে সেক্টরটা, এটা ছিল সেক্টর নাম্বার 10 এবং সেক্টর কমান্ডার কেউ ছিলেন না, প্রধান সেনাপতির আন্ডারে এরা যুদ্ধ করতেন। এরপরে আমাদের যেটা সেক্টর আছে 10 নম্বর সেক্টরের পরে সেক্টর নাম্বার 11। সেক্টর নাম্বার 11 আমাদের সর্বশেষ সেক্টর এবং 11 মনে রাখার আগে একটা গল্প বলি। সেটা হলো একটা দেবী আছে আমাদের হিন্দু ধর্মে, নাম কি, দেবী দুর্গা। তার হাত কয়টা, 10টা। তো 10 হাতি দেবী ছাড়া আমরা আরো 1 হাত বেশি আগায় যাবো। আমরা বাঙালি না বেশি পণ্ডিত, আমরা একটু বেশি আগায় গেলে আমরা নিলাম হলো 11 হাতা দেবী। আমাদের দেবীর হাত কয়টা, 11টা, একটু বাড়ায় বানাইছি আমরা 11 হাতা দেবী। তো 11 হাতা দেবী বানায় আমরা মনে করছি বিশাল বড় কাজ করছি, এবার উপকার হবে। উপকার মানে কি, উপকার মানে ভালো, ভালো হওয়া, ভালো সময় আসা। এটা করলে আমাদের ভালো সময় আসবে, এই পণ্ডিতি করে আমরা হাত একটা বেশি বানাই দিছি। কিসের জন্য, যে এই কাজটা করে যখন দেবী রাস্তায় নামাবো তখন আমাদের মাহেন্দ্রক্ষণ চলে আসবে, তখন আমাদের মাহেন্দ্রক্ষণ চলে আসবে, এই আশায় দেবীর হাত একটা বাড়াই দিছি। তখন সহজে মনে রাখেন 11 হাতা, হাতার হা মানে কি, হা মানে হলো হামিদুল্লাহ। হামিদুল্লাহকে ফ্লাইট লেফটেন্যান্ট ANM হামিদুল্লাহ, উনি বিমান বাহিনীর একজন সদস্য ছিলেন। তো আমাদের এই সেক্টর কমান্ডারদের মধ্যে বিমান বাহিনীর শুধুমাত্র 2 জন ব্যক্তি ছিলেন। একজন হলো উইং কমান্ডার খাদেমুল বাশার, এই সেক্টর নাম্বার 6 দিয়ে উপরে রসুকার দিলেই হয় উইং কমান্ডার, উ দিলে হয় উপর, উপর মানে সেক্টর নাম্বার 6। আর পাশেরটা যেটা 5 নম্বর সেক্টর, এইখানে আরেকজন আছে ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ছিল একজন বীরশ্রেষ্ঠ, ওরকম একজন ফ্লাইট লেফটেন্যান্ট এই আমাদের হামিদুল্লাহ। তো ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ ছাড়া এখানে আর কে ছিল, আরেকজন ছিল তা। তা মানে কে, তা মানে তাহের, তা মানে হলো মেজর আবু তাহের। তো সহজে মনে রাখেন মেজর আবু তাহের। এই মেজর আবু তাহেরকে মনে রাখবেন কেমনে, কর্নেল তাহের বলা হয় ওনাকে। কর্নেল তাহেরকে ধরে জিয়াউর রহমান ফাঁসি দিয়ে দিছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। তো কে কাকে ফাঁসি দিছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে কি গেছে, পুরো খিচুড়ি হয়ে গেছে মুক্তিযুদ্ধের পরে। সো আমরা ওই আলাপে যাচ্ছি না, আমরা যাচ্ছি 11 হাতা দেবীর গল্পে। আর 11 হাতা মানে সেক্টর নাম্বার 11, হাতা মানে হামিদুল্লাহ এবং তাহের। হামিদুল্লাহ হলো আপনার ফ্লাইট লেফটেন্যান্ট এবং আবু তাহের হলো মেজর, অর্থাৎ মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডাররাই মেজর ছিল, শুধুমাত্র এই 2 জন। একজন ছিল আপনার ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ, আরেকজন ছিল উইং কমান্ডার বাশার, উতে উপর, উতে উইং কমান্ডার। আর এই বাকিজন হলো ফ্লাইট লেফটেন্যান্ট, আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানও ফ্লাইট লেফটেন্যান্ট ছিল। ব্যাস এই 2 জনই। এখন আসেন এটা কোন অঞ্চল ছিল, এই অঞ্চলটা সবার শেষে। আমাদের সর্বশেষ বিভাগ কোনটা, সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। ঠিক তেমনি মুক্তিযুদ্ধের সময় এইটা হয়েছে যে সব দিকের সেক্টর টেক্টর ভাগ করে ঘুরে আসতে আসতে মনে পড়লো হঠাৎ করে, আরে ময়মনসিংহ তো কোথাও রাখি নাই, তখন এসে সবার শেষে ময়মনসিংহ বিভাগ নিয়ে হলো আমাদের 11 নম্বর সেক্টর। তো এই হলো আমাদের ময়মনসিংহ অঞ্চল। শুধুমাত্র ময়মনসিংহের একটা জেলা তখন বাদ পড়ছিল, কিশোরগঞ্জ। বেসিক্যালি কিশোরগঞ্জ ময়মনসিংহর মধ্যে না,
কিশোরগঞ্জ ঢাকা জেলার মধ্যে, ঢাকা বিভাগের মধ্যে। আর ময়মনসিংহ বিভাগের মধ্যে জেলা হলো মোট 4টা, তার মধ্যে একটা হলো জামালপুর, একটা হলো শেরপুর, একটা হলো ময়মনসিংহ, একটা হলো নেত্রকোনা। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, অর্থাৎ 4টা জেলা নিয়ে যে বিভাগটা ময়মনসিংহ বিভাগ, ওই বিভাগের গল্পই এটা আমরা এতক্ষণ বললাম। সাথে এখানে বোনাস হিসেবে টাঙ্গাইল জেলাটাকে ময়মনসিংহের সাথে মুক্তিযুদ্ধের সময় ইনক্লুড করা হয়েছিল। টাঙ্গাইল এখন আছে হলো ঢাকা বিভাগের মধ্যে একটা জেলা হিসেবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটার মাহেন্দ্র খন যে লেখছি, 11 হাতা দেবী বানাইছি মাহেন্দ্র খনের অপেক্ষায়। এই মাহেন্দ্র খন মানে হলো মহেন্দ্রগঞ্জ। এই মহেন্দ্রগঞ্জে আছে আমাদের সদর দপ্তর, এই সেক্টরটা 11 হাতা দেবীর বা 11 নম্বর সেক্টরের সদর দপ্তর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের আগের পর্ব নাম্বার 1 যারা দেখেননি, 1 থেকে 5 নম্বর সেক্টর পর্যন্ত আলোচনা, ডেসক্রিপশনে লিংক আছে, ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। দেখে এই অংশটা দেখে ভালো লাগলে সেক্টর নিয়ে আর ইনশাল্লাহ কোনোদিন বই পড়তে হবে না। তো রেগুলার ক্লাসগুলোতে আমরা এর চেয়ে আরো সুন্দর করে গুছিয়ে পড়াবো, আর পাশাপাশি এই জিনিসগুলো নোট করে দেবো, যেটা আপনার জন্য খুবই খুবই ইন্টারেস্টিং এবং উপকারী হবে। অনেক টপিক তো এমন আছে যেগুলো আসলে বই খুলে পড়তেই হয় না, অথচ সেই টপিকটাই আপনার অনেকবার পড়ার পরেও আবারও ভুল হয়। কারণটা হলো প্রপার গাইডলাইন, প্রপার টেকনিক, প্রপার ওয়ে। আর এই সব কিছুর কম্বিনেশনের জন্য যুক্ত থাকুন বিদ্যাবাড়ির সাথে। ধন্যবাদ।